দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নয়ন মুরাদ। নয়ন মুরাদ, আপনাকে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে স্বাগত। ফিরবো আপনার কাছে, তবে তার আগে দেখে নেই পত্রিকার শিরোনামে কোন কোন খবরগুলো জায়গা করে নিয়েছে। প্রথমেই আমার হাতে রয়েছে প্রথম আলো। তাদের শিরোনাম, বেশি সম্পদ প্রথম স্ত্রীর নামে। এনবিআরের কর্মকর্তা মতিউর রহমান নিয়ে তাদের শিরোনাম। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে বাংলাদেশ এগোচ্ছে। আলোচনা সভায় প্রধানমন্ত্রী ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়েছিলেন শরিক দলগুলোর নেতারাও। আফগানিস্তানের সৌজন্যে বাংলাদেশের ক্ষীণ আশা, খালেদা জিয়ার হৃদযন্ত্র পেসমেকার বসানো হলো। বিশ্বে মাথা উঁচিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ৩ প্রভাবশালীর প্রশ্রয়ে এত বেপরোয়া মতিউর। দৈনিক সমকালের শিরোনাম, সরকারি চাকরি সম্পদের হিসাব যেন কাগজে নিয়ম। ভেস্তে গেছে মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব নেয়ার উদ্যোগ। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন চেষ্টা ব্যর্থ, ভয়াবহ মাদক সিন্ডিকেট আসছে চারিদিক দিয়ে, দেশ জুড়ে বাড়ছে আসক্তের সংখ্যা। দৈনিক যুগান্তর তাদের শিরোনামে, খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন, টাকার প্রবাহ কমালে মন্দার ক্ষত বাড়বে। দেশ রূপান্তর তাদের শিরোনাম, বারবার আঘাতেও দমেনে আওয়ামী লীগ, খালেদার জন্য কাঁদলেন ফখরুল। দৈনিক বণিক বার্তা তাদের শিরোনাম, পুরনো রেলপথে চলছে সক্ষমতার চেয়ে বেশি ট্রেন, কেউ কেউ সরকার পতনের কল্পনা করে যাচ্ছেন। এরপরে রয়েছে দ্য ডেইলি স্টার, তাদের শিরোনাম, হিপ হপ স্টকস এক্সপোজ ম্যাচিউরস রং ডুইং, আওয়ামী লীগ ইনডমিটেবল অ্যাজ ইট স্ট্রেংথ লাইজ ইন পিপল। নয়ন, আমরা শিরোনামগুলো দেখে নিলাম। গতকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সেখানে বাংলাদেশের প্রাচীনতম দল আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের যত অর্জন এই আওয়ামী লীগের হাত ধরে। আপনার কাছে জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগ অবশ্যই বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল এবং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তো বাংলাদেশের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার থেকে যদি আমরা শুরু করি, সেই থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে স্বাধীনতাই তো এসেছে আওয়ামী লীগের হাত ধরে, এবং জাতির পিতার সেই বিপ্লবী ভাষণ কিংবা তার নেতৃত্বে সেই মহান স্বাধীনতা উদ্বুদ্ধ হয়ে তারপরে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়। তো সেই থেকে শুরু করে যদি আমরা ধরি, তাহলে বাংলাদেশের মানে প্রতিটি অর্জন বলতে যতগুলি গুরুত্বপূর্ণ অর্জন, সেই জায়গাগুলিতে আওয়ামী লীগের অবশ্যই, বা আওয়ামী লীগ যতবার ক্ষমতায় ছিল এবং গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা, গুরুত্বপূর্ণ উন্নয়ন যদি আমরা বলি, এবং এই যে 15 বছর ধরে ক্ষমতায় আছে, এই সময়টাও যদি আমরা ধরি, তাহলে আমাদের সেই উন্নয়নের জায়গা থেকে অনেক কিছু হয়েছে যেটা আসলে আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। এবং অন্য অনেকে, যেমন পদ্মা সেতু, মেট্রো রেলের মতো প্রকল্প, যেটি অন্য সরকার কিংবা অন্যরা কেউ হয়তো সাহসী করতেন না, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ওনার সে সাহসের জায়গা থেকেই কিন্তু হয়েছে, এখানে সাহসটা খুব দরকার ছিল। তো সব কিছু মিলেই আওয়ামী লীগের এই অবদানের কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আর একটা শিরোনাম দেখলাম যেখানে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির দুদকে হাজির হন নাই এবং নিজেকে নির্দোষ বলে তিনি দাবি করছেন। আপনার কাছে জানতে চাচ্ছি। দেখেন, এই যে দুর্নীতির বিষয়টি হচ্ছে কি, যে এখানে বাংলাদেশের যারাই একটু ক্ষমতার কাছাকাছি থাকেন কিংবা ক্ষমতা চেয়ারে থাকেন, সেই জায়গাটিতে যখন পৌঁছে যান, তখন তাদের মধ্যে যে মানে কিছু দুর্নীতি, মানে বলা হয় যে অটো প্রবণতা তৈরি হয়ে যায়, যে এত টাকা আশেপাশে ঘুরছে, এই টাকা না নিয়ে কেন বাড়ি যাচ্ছি, বিষয়টা এরকম অনেকটা। তো এখন আইজিপি ছিলেন বেনজির আহমেদ, তিনি পুলিশে দক্ষ কর্মকর্তা ছিলেন, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। কিন্তু উনি যত কিছু করেছেন, যা কিছু করেছেন, একজন ক্রাইম রিপোর্টার হিসেবে যদি আমি বলি যে ওনার কাছাকাছি থেকে অনেক কাজ করেছি, এবং মনে হয়েছে যে ওনার অনেক কিছুই ছিল আইওয়াশ। উনি যে সততা দেখাতেন, আইওয়াশ। উনি যে পুলিশ বাহিনীকে, বিশেষ করে মিডিয়া থেকে, সাংবাদিকদের থেকে, গণমাধ্যম থেকে সবসময় পুলিশ বাহিনীকে একটা দূরত্ব বজায় রেখে চলার একটা প্র্যাকটিস উনি চালু করেছিলেন। তো সেই জায়গাগুলিতে মনে হচ্ছে যে উনি সব কিছুতে একটা আইওয়াশের মধ্য দিয়ে চলতেন। যদি সেটাই না হতো, তাহলে এখন এই যে একের পর এক
যে দুর্নীতি, তার যে সম্পদের হিসাব বের হচ্ছে, এটা তো একজন আইজিপি হিসাবে কয় টাকা মানে ইনকাম করা যায় কিংবা কয় টাকা বেতন, আর ওইটা হওয়ার কারণেই তার মতো একজন প্রভাবশালী পুলিশ অফিসার তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এটি শুধু পুলিশ বাহিনীর জন্য না, পুরো বাংলাদেশের জন্য, জাতির জন্য লজ্জাজনক বিষয়। আরেকটি দুর্নীতির বিষয় সম্প্রতি সামনে এসেছে, মতিউর রহমান, উনি কাস্টমসের কর্মকর্তা। এই মতিউর রহমান সম্পর্কে, এবং আমি ব্যক্তিগতভাবে 2005-06 সালে এই মতিউর রহমানকে নিয়ে রিপোর্ট করেছিলাম পত্রিকায়, তখন আমি পত্রিকা রিপোর্টার ছিলাম। তখন উনি হুমকি ধামকি অনেক কিছু দিয়েছিলেন, ওনার বিরুদ্ধে তখন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। তখন থেকে আমি চিনি মতিউর রহমানকে, ওনার বাড়ি হচ্ছে বরিশাল মুলাদি এলাকায়। তো উনি যে পরিমাণ একজন ডেসপারেট অফিসার, সেই জায়গা থেকে উনি বহু মানুষের প্লট দখল করেছেন, ফ্ল্যাট দখল করেছেন, যেহেতু এনবিআরে ছিলেন, এনবিআর কর্মকর্তা, সেক্ষেত্রে মানুষকে কিভাবে চেপে ধরে গলায় মানে ধরে পাড়া দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই পথ উনি দীর্ঘদিন ধরে এই পথে হেঁটেছেন। আমাদের প্রত্যাশা থাকবে যে সরকারি কর্মকর্তা যারা উচ্চ পর্যায়ে আছেন তারা দুর্নীতি থেকে দূরে থাকবেন, এইরকম। আর রাসেল ভাইপার নিয়ে অল্প কথা জানা। রাসেল ভাইপার্স এই যে আতঙ্ক বাংলাদেশে ছড়িয়েছে, এটি কিন্তু নতুন না। বিশেষ করে প্রতি বছরই মিয়ানমার এবং ভারতের আসাম, ত্রিপুরা এই অঞ্চলে থেকে যে পাহাড়ি ঢল আসে, যে ঢলে আমাদের এখানে বন্যা হয়, ওই ঢলের সঙ্গে ওই পাহাড়ি ঢলে রাসেল ভাইপার্স এর আগেও প্রতি বছরই আসে, এবং 30 সেকেন্ডে শেষ করছি। সেটি হচ্ছে যে দিনাজপুর বা অন্যান্য পঞ্চগড় ওই সব অঞ্চলে প্রতি বছরই 2-4-5 জন করে মারা যায়। কিন্তু এবার যেটাই হচ্ছে যে পর্যন্ত 25 থেকে 28টি জেলায় রাসেল ভাইপার্স ছড়িয়েছে, এবং আতঙ্কটা, এবং ঢাকা, রাজধানী ঢাকার আশেপাশেও আতঙ্ক ছড়িয়েছে। সেই জায়গায় ফায়ার সার্ভিস থেকে শুরু করে উদ্ধারকারী যে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় বা অন্যান্য সংশ্লিষ্ট যারা আছেন, তারা যদি এটাকে একটি রেস্কিউ টিম করে মানুষকে অভয় দেওয়ার জন্য একটি মানে পরিস্থিতি তৈরি করেন, সেটি আমরা আশা করব। নয়ন মুরাদ, আপনাকে ধন্যবাদ। দেখা হবে আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন।